সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ওশেনিয়া এবং আফ্রিকা মহাদেশের উপরে ক্লাস নিব। ওশেনিয়ার অঞ্চলগুলো চিনতে হবে আমাদেরকে, আর আফ্রিকার অ্যাকচুয়ালি আমাদেরকে দক্ষিণ আফ্রিকা সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, অন্যগুলো টুকিটাকি পড়তে পারেন। আমরা ওই জায়গাটাই যাচ্ছি। আজকে দুইটা মহাদেশ শেষ করব। আমরা নেক্সটে হচ্ছে ইউরোপ মহাদেশ পড়বো। পড়লে আমাদের হচ্ছে মহাদেশ ভিত্তিক পড়ালেখা শেষ হয়ে যাবে, তারপর আমরা ইতিহাস ভিত্তিক পড়ালেখার মধ্যে ঢুকে যাব। ওশেনিয়ার অঞ্চলগুলো চিনতে হবে আমাদেরকে, আর আফ্রিকার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি রেডি মোটামুটি। আপনারা এখনো জয়েনিং অনেকে করেন নাই, আস্তে আস্তে করবে। বাট এই গ্রুপের ম্যাক্সিমাম স্টুডেন্টই রেকর্ড ক্লাস করে, এজন্য প্যারা নাই। আমি আমার মতো করে ক্লাস নিয়ে যাব, ক্লাস চালাইতে স্টুডেন্টের মতো করে ঢুকবে এবং ক্লাস করবে। এটাই হচ্ছে সিস্টেম। কোনো সমস্যা নাই, আমি জানি। আর আমি যেহেতু এই গ্রুপটাতে একদম কন্টিনিউ করি, মানে র্যান্ডম ক্লাস চলতে থাকে, এবং যত ধরনের সার্কুলার হবে, সামনে যদি খাদ্যের পরীক্ষা হয় খাদ্যের জিকে কমপ্লিট করে দিব। ইভেন আগামীতে যারা এটিওর পরীক্ষা দিবেন, কে কে এটিওর পরীক্ষা দিবেন একটু কমেন্টস করেন, আমি একটা সাজেশন করে দিব এবং টপিক ওয়াইজ আলোচনা করে দিব। আমরা যদি ওশেনিয়া মহাদেশের কথা বলি, প্রথম কথা হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। আবার 45তম বিসিএসে আসছিল ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, সেখানে আবার ছিল অস্ট্রেলিয়া। অনেকে আবার হচ্ছে তাহলে তো অস্ট্রেলিয়া একটা দেশ না। এই মহাদেশের আরেক নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে পরীক্ষায় ক্ষুদ্রতম মহাদেশ আসলে সেটা ওশেনিয়া থাকুক আর হচ্ছে অস্ট্রেলিয়া থাকুক, বোথ আর কারেক্ট, আমরা ওইটা আনসার করব। ঠিক আছে? আচ্ছা, এই মহাদেশে স্বাধীন দেশ 14টি। এগুলো তেমন একটা লাগে না, তারপরে বেসিক দিয়ে যাচ্ছি। সর্বশেষ স্বাধীন দেশ নাউরু। নাউরু নামে একটা রাষ্ট্র, এটি হচ্ছে সর্বশেষ স্বাধীন। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আয়তন জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম কি? অস্ট্রেলিয়া। আর আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে নাউরু। আয়তনে ক্ষুদ্রতম কি? নাউরু। আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে নাউরু। এই নাউরু হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যার রাজধানী নাই। অর্থাৎ পৃথিবীর একমাত্র দেশ যার রাজধানী নাই। এখন অনেক বইয়ে এটা রাজধানী হিসেবে দেওয়া আছে ইয়েরেন। আসলে ইয়েরেন কিন্তু রাজধানী না। ইয়েরেন হচ্ছে নাউরুর একটা বড় শহর। আমার প্রলয়জিকে যাদের কাছে আছে দেখবেন। ঠিক আছে? জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ টু ভ্যালু। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে টু ভ্যালু। দেখেন, জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে টু ভ্যালু।
টু ভ্যালু। ওকে, আচ্ছা, এই মহাদেশকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। কয়টা অঞ্চল? 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। কয়টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 5টি অঞ্চলে। 1 নম্বরে হলো অস্ট্রেলিয়া অঞ্চল, অস্ট্রেলীয় অঞ্চল, অস্ট্রেলিয়া অঞ্চল। এখানে দেশ একটা। অস্ট্রেলিয়া অঞ্চলের দেশ কয়টা? একটা। নাম কি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অঞ্চলের দেশ হচ্ছে একটা, নাম হচ্ছে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণ অঞ্চল। মানচিত্রে গিয়ে দেখবেন, আমার প্রথম ক্লাসে আমি দেখিয়েছি যে এশিয়ার একদম দক্ষিণে হচ্ছে এই অস্ট্রেলিয়া। তাইলে এই অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? এশিয়ার দক্ষিণ অঞ্চল। অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণ অঞ্চল। ওকে, আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়া অঞ্চলের দেশ কয়টা? একটা। এই অর্থগুলো পরীক্ষায় আসে। যেমন নিউজিল্যান্ড অঞ্চল, নিউজিল্যান্ড অঞ্চল, এখানে দেশ একটা, এই দেশটার নাম হচ্ছে নিউজিল্যান্ড। দেশ একটা, নাম কি? নিউজিল্যান্ড। এরপরে মাইক্রোনেশিয়া। এই যে এখন ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানতে হবে। অঞ্চলের নাম হচ্ছে মাইক্রোনেশিয়া। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, দেখি একটু। মাইক্রোনেশিয়া দেখেন, আমি আর একটা ডিভাইস আপনাদেরকে দেখতেছি, ডিভাইসটা ডিস্টার্ব দিচ্ছে। মাইক্রোনেশিয়া হচ্ছে মাইক্রো, মাইক্রো মানে কি? ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র দ্বীপ, এটাকে বলা হয় ক্ষুদ্র দ্বীপ। তাহলে যদি পরীক্ষায় আসে মাইক্রোনেশিয়া অর্থ কি, আমরা দিব কি? ক্ষুদ্র দ্বীপ। এখানে দেশ আছে 5টা। আমাদের মুদ্রা কথা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই দেশগুলো চেনা আমাদের জরুরি। কারণ এই দেশগুলো যদি না চিনি, হঠাৎ করে যদি আসে এটি কোন মহাদেশের দেশ বা এটি কোন অঞ্চলের দেশ, তখন কিন্তু আমরা পারবো না ভাই। তাইলে আমাদের চিনতে হবে। এই 5টা দেশ মনে রাখার টেকনিক হলো মামা, নাউ এ, বাতি ধরাইয়া, পালাও। মা, মা, নাউ এ, বাতি ধরাইয়া, পালাও। এই যে মামা, মাতে কি? মাইক্রোনেশিয়া নিজেই একটা দেশ, মাইক্রোনেশিয়া। এই মাতে মার্শাল দ্বীপপুঞ্জ। এই নাওয়ে নাউরু। বাতিতে কিরিবাতি। পালাওয়ে পালাও। এই 5টা হচ্ছে মাইক্রোনেশিয়ার দেশ। 5টা হচ্ছে কি? কিসের দেশ? মাইক্রোনেশিয়ার দেশ। এই 5টা হচ্ছে মাইক্রোনেশিয়ার দেশ। ল্যাপটপটা ডিস্টার্ব দিচ্ছে, বুঝছো? এখানে পড়ে থাকে তো পরিষ্কার করা হয় না, কাজ করতেছে না। ইয়া এনে ক্লিনার, গ্লাস ক্লিনার যেটা দেখে মানে। আচ্ছা, আমরা সবাই লিখি মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ার 5টা দেশ লিখে একটু ডান লিখি সবাই। মাইক্রোনেশিয়ার 5টি দেশ লিখে একটু ডান লিখি। লেখা হয়ে গেলে ডান লিখি। আমরা মাইক্রোনেশিয়ার পর পলিনেশিয়াতে চলে যাব।
কি ডিস্টার্ব করে দিচ্ছে ল্যাপটপ। পাচ্ছি না খুঁজে। ভিডিওই পাচ্ছি না কেন? গ্রুপে লাইভ করতেছি, লাইভটা পাচ্ছি না। লাইভ তো হচ্ছে, গ্রুপে ঢুকলাম। ওকে, ডান। তাহলে এবার হচ্ছে আমরা লিখবো পলিনেশিয়া। ওকে, ডান। তাহলে এবার হচ্ছে আমরা লিখবো এই পলিনেশিয়া অর্থ কি? অর্থ হচ্ছে পলিনেশিয়া, হ্যাঁ, মানে অনেক দ্বীপ বা বহুদ্বীপ। এখানে দেশ হচ্ছে তিনটা, পলিনেশিয়ার দেশ তিনটা। একটা হলো টোঙ্গা, আর একটা হচ্ছে সামোয়া, টুভ্যালু। এই তিনটা হচ্ছে পলিনেশিয়ার দেশ। আমরা দেশগুলো চিনি নেই। আর একটা কথা মাথায় রাখবো, ওশেনিয়ার রাজধানী মুদ্রা সবাইকে পড়তে হবে। ওশেনিয়ার রাজধানী মুদ্রা পড়ার টেকনিক আমি বুঝাইছি, মুখস্থ করার দরকার নাই। যে রাজধানী মুদ্রায় আপনি পড়তে চান ওই টেকনিকে নিজে নিজে বানিয়ে পড়ে ফেলবেন। অতএব ওশেনিয়ার কিন্তু রাজধানী মুদ্রা পড়তে হবে। লাস্ট হচ্ছে মেলোনেশিয়া। এই মেলোনেশিয়া দেশ আছে চারটা। এই মেলোনেশিয়া মানে কি? কৃষ্ণদ্বীপ, কালো দ্বীপ। মেলো মানে কৃষ্ণদ্বীপ। এই কৃষ্ণদ্বীপ হচ্ছে চারটা। একটা হলো, আমরা যদি বলি যে পাপি, সলোমন, ভানুকে নিয়ে বিজি। এটা টেকনিক দিলাম। পাপি, সলোমন, ভানুকে নিয়ে কি বিজি। পাপি, সলোমন, ভানুকে নিয়ে বিজি। পাপি, সলোমন, ভানুকে নিয়ে বিজি। পাপিতে পাপুয়া নিউগিনি, সলোমনের সলোমন দ্বীপপুঞ্জ। ভানুতে ভানুয়াতু, বিজিতে ফিজি। পাপুয়া নিউগিনি। হ্যাঁ, উত্তর আমেরিকা শেষ। উত্তর আমেরিকা শুধু যুক্তরাষ্ট্র পড়াইছি, বাকিগুলো এমসিকিউ পড়তে বলছি। বাকি রাষ্ট্র পড়ানোর কোনো দরকার নেই, এমসিকিউ পড়বেন। তাইলে পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে দক্ষিণ আমেরিকা পড়া লাগবে কিনা। দক্ষিণ আমেরিকাও এমসিকিউ পড়বেন। ওখানে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল বাদে আর আর্জেন্টিনা বাদে তেমন কিছু পড়ার নাই। আর এই যে প্রত্যেকটা দেশে এক এক লাইন। আপনার কাছে দেখেন প্রলয় জিকে আছে, একটা করে একটা দুইটা লাইন দেখেন বোল্ড করা আছে দক্ষিণ আমেরিকার 12টা রাষ্ট্রের মধ্যে। এই বোল্ড করা লাইনটা খাতায় নোট করে পড়ে ফেলেন। এখানে বোঝানোর কিচ্ছু নেই। যেখানে বোঝানোর কিছু আছে সেখানে আমি পড়াবো। অযথা টাইম নষ্ট করা যাবে না, কারণ 49 বিসিএস হচ্ছে স্পেশাল, সময় হচ্ছে শর্ট। জিকে থেকে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলবো। প্রলয় জিকে থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলবো। ওশেনিয়া শেষ। প্রলয় জিকে থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, আর কিচ্ছু নাই। ওশেনিয়া শেষ। আমরা চলে যাব আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। দেশগুলি বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
আমি কি আপনাকে আফ্রিকার 54টা দেশ পড়াবো? আমার খেয়ে কাজ আছে না আপনার খেয়ে কাজ আছে? আপনি এমসিকিউ পড়বেন আফ্রিকা থেকে, শুধু দক্ষিণ আফ্রিকা পড়াবো আমি আপনাকে, বাকিগুলো এমসিকিউ আপনি পড়বেন। আর যদি এমসিকিউ থেকে বেশি পড়তে চান, প্রলয় জিকেতে আফ্রিকা মহাদেশের 54টা দেশই আছে, 54টা দেশের যে বোল্ড করা অংশ, সেই বোল্ড করা অংশটা পড়বেন। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, দেশগুলি জ্যামিতিক আকৃতির, স্বাধীন দেশ 54টি, সর্বশেষ সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান, মাউন্ট কোসিয়াস্কো নাকি পুঞ্জ কাজায়া, কোসিয়াস্কো সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান এইটা 9 জুলাই 2011 সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। এবং এটাই হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ। কোনটা? দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানই হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ, যেটা 9 জুলাই 2011 সালে স্বাধীনতা লাভ করে, সুদান থেকে স্বাধীনতা লাভ করে। হ্যাঁ, সুদান থেকে এটা ভেঙে যায়। এরপরে আসেন আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া, জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া, আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া, জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ 46। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে 46। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে 46। এবং এইটা হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত একটা রাষ্ট্র হচ্ছে 46। আফ্রিকার অনেক তথ্য আছে এবং আপনারা জানেন আফ্রিকা থেকে খুব বেশি একটা প্রশ্ন হয় না, হইলেও যেগুলো প্রিভিয়াস কোশ্চেন বা এমসিকিউ দেওয়া আছে কিংবা প্রলয় জিকেতে যে লাইনগুলো বোল্ড করে দেওয়া আছে, এর বাইরে আর আফ্রিকা থেকে আসার মতো কোনো প্রশ্ন নাই। অতএব এই সব জায়গায় আমরা কষ্ট করব না, আমাদের কষ্টের জায়গা আছে, আমাদের আন্তর্জাতিক সংগঠন আছে, ইতিহাস আছে, পরিবেশগত ইস্যু, কূটনীতি আছে, এরপরে বাংলাদেশ বিষয়াবলীর জায়গা আছে, সেখানে আমরা কষ্ট করব। যেখানে কষ্ট করার দরকার নাই সেইখানে আমরা কষ্ট করব না, ঠিক আছে? তাহলে আমরা আফ্রিকা থেকে একটাই রাষ্ট্র পড়বো, সেটা হলো দক্ষিণ আফ্রিকা। এখন আপনি বাপ্তি পড়তে পারেন, আপনি মনে করেন দক্ষিণ আফ্রিকা বাদেও আপনি মিশর পড়তে পারেন, আপনি মরক্কো পড়তে পারেন, হ্যাঁ, আপনি হচ্ছে লিবিয়া পড়তে পারেন, লিবিয়া, আপনি তিউনিসিয়া পড়তে পারেন। দেখেন এর মধ্যে অনেক কিছু ইতিহাসের ক্লাসে চলে আসবে, যেমন তিউনিসিয়া আসবে আরব বসন্তে। হ্যাঁ, তিউনিসিয়া পড়তে পারেন আপনি। আপনি চাইলে আলজেরিয়া পড়তে পারেন, আপনি চাইলে জিম্বাবুয়ে পড়তে পারেন, আপনি চাইলে উগান্ডা পড়তে পারেন, আপনি চাইলে মৌরিতানিয়া পড়তে পারেন, আপনি চাইলে সোমালিয়া পড়তে পারেন। পড়ার তো অনেক কিছু আছে। ওই সোমালিয়া থেকে তো ঘুরে ফিরে প্রশ্ন ওইটাই আসে, একটাই আসে যে বাংলাকে তারা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া তো আর এখানে তেমন কোনো কিছু নাই। অতএব আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব টেকনিক্যাল লেখাপড়া করতে হবে, কারণ আপনি তো সারাদিন জিকে পড়বেন না, আপনার বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, এগুলো পড়তে হবে, বিজ্ঞান আছে, আইসিটি আছে, আপনাকে অনেক কিছু পড়তে হবে। তো এইখানে হচ্ছে কম পড়ে বেশি মার্কস কিভাবে পাওয়া যায় সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। অতএব আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকা। যতটুকু আমরা আলোচনা করতে পারি দক্ষিণ আফ্রিকা দিয়েই আমাদের ক্লাস শেষ হবে। এই দক্ষিণ আফ্রিকাই হচ্ছে একমাত্র
আফ্রিকার শিল্প উন্নত দেশ, একমাত্র আফ্রিকার শিল্প উন্নত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকায় পড়ব। দক্ষিণ আফ্রিকা পৃথিবীর একমাত্র দেশ যার রাজধানী হলো তিনটা। এই দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকা আফ্রিকার একমাত্র শিল্প উন্নত দেশ। দক্ষিণ আফ্রিকা একমাত্র দেশ যার রাজধানী হচ্ছে তিনটা। যার রাজধানী কয়টা? তিনটা রাজধানী। আমরা সেই জায়গায় যাচ্ছি। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ নেক্সট ডেতে আমরা যদি ইউরোপ পড়ে ফেলি তাহলে এই মহাদেশের ক্যাসাল শেষ। এরপর টোটাল মহাদেশের উপরে আপনারা একটা এমসিকিউ রিভিশন দিবেন, টোটাল মহাদেশের উপরে একটা আপনারা পরীক্ষা দিবেন। মহাদেশ শেষ হয়ে গেলে আমাদের যেটা হবে ইতিহাস। ইতিহাসের ক্লাসটা আমি চেষ্টা করব 2 ক্লাসে শেষ করে দেওয়ার জন্য, আশা করি হবে। অত ডিটেল আলোচনা করব না। 2 ক্লাসে আপনি যে ইনফরমেশন গুলো দেব এই ইনফরমেশন গুলো নেবেন, এবং 2 ক্লাস আমরা শুরু করব হচ্ছে 1215 থেকে এবং শেষ করব 2025। এই 2025-এ শেষ করতে গিয়ে আপনি ইরান ইসরায়েল ইস্যু পাবেন, ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু পাবেন, ভারত পাকিস্তান ইস্যু পাবেন, সবগুলো পেয়ে যাবেন ওই ক্লাসটাতে। এই ক্লাসটা আমি কেন আগে দিব? এই ক্লাসটা আগে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে সামনে অনেকগুলো পরীক্ষা আছে। অনেকে অনেক ধরনের খাদ্যের পরীক্ষা দিতে পারেন, এটিওর পরীক্ষা দিতে পারেন। যারা যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার্থীদের উপকারের জন্য আমি এইগুলো আগে নিয়ে নিব, ঠিক আছে? অর্থাৎ নেক্সট ক্লাস আমাদের ইতিহাস ভিত্তিক শুরু হবে। তাহলে আলোচনা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম হচ্ছে রাজধানী। রাজধানী আগেই বলছি পৃথিবীর একমাত্র দেশ যে দেশটার রাজধানী হচ্ছে তিনটা। যেমন একটা হলো নির্বাহী রাজধানী। কি রাজধানী? একটা হলো নির্বাহী রাজধানী, এইটা হলো প্রিটোরিয়া। প্রিটোরিয়া নির্বাহী রাজধানী হচ্ছে প্রিটোরিয়া। বিচার সংক্রান্ত মানে বিচার বিভাগীয় বা বিচার বিভাগীয় লিখি, বিচার বিভাগীয় হলো ব্লুমফন্টেইন। এগুলো আবার ব্লুমফন্টেইন, এলোমেলো করা যাবে না এগুলো, হ্যাঁ। ব্লুমফন্টেইন বিচার বিভাগীয় হচ্ছে ব্লুমফন্টেইন। আর আইন বিভাগীয় কেপটাউন। কেপটাউন নির্বাহী হচ্ছে প্রিটোরিয়া, বিচার বিভাগীয় হচ্ছে এই যে বিচারের ব্লুমফন্টেইনের এভাবে মনে রাখবেন, বিচার ব্লুমফন্টেইন। আইন বিভাগীয় কেপটাউন, নির্বাহী হচ্ছে প্রিটোরিয়া। এই তিনটে হলো রাজধানী। এরপরে মুদ্রাটাও মাঝে মাঝে পরীক্ষা আসে। মুদ্রা হলো র্যান্ড। মুদ্রার নাম কি? র্যান্ড। মুদ্রার নাম হচ্ছে র্যান্ড, এটা আসে পরীক্ষায়। এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে সরকারি ভাষা। সরকারি ভাষা হচ্ছে 11টি। সরকারি ভাষা কয়টা? 11টা। 11টা সরকারি ভাষা রয়েছে। সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। আমরা যেটা লিখবো রাষ্ট্রপতি শাসিত, মানে রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র ও সরকার প্রধান। মানে এখানে দুইজন নাই যে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে তা না, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আর কি, সোজা কথা। একাধারে সেই রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হচ্ছে সে রাষ্ট্রপতি, ঠিক আছে? পরীক্ষা আসতে পারে দক্ষিণ আফ্রিকার আইনসভার নাম কি? আসতেই পারে। আইনসভা নাম হচ্ছে পার্লামেন্ট। আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। দক্ষিণ আফ্রিকার আইনসভার নাম কি? আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ওকে। 1910 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ব্রিটেনের কাছ থেকে, ওরে ব্রিটেন দেখেন, স্বাধীনতা লাভ করে 1910 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এখন কিছু তথ্য আমাদেরকে মনে রাখতে হবে, যেমন
কালাহারি মরুভূমি, এগুলো তথ্য, হ্যাঁ সবই তথ্য, এগুলো স্পেশাল তথ্য। কালাহারি মরুভূমি বা কি পয়েন্ট লিখে রাখতে পারেন। কালাহারি মরুভূমি এটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। কি কি আছে? কালাহারি মরুভূমি আছে দক্ষিণ আফ্রিকায়, এটা আসে পরীক্ষায় মাঝে মাঝেই আসে কালাহারি মরুভূমি, ঠিক আছে। এরপরে সবচেয়ে বড় স্বর্ণের খনি, সবচেয়ে বড় স্বর্ণের খনি সেটা হলো জোহান্সবার্গ বা জোহানেসবার্গ। জোহান্সবার্গ সবচেয়ে বড় স্বর্ণের খনি হচ্ছে জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকার। আর যদি হীরক খনি বলে, যে হীরক খনি, হীরক খনি, হীরক খনি যদি বলে তাহলে হবে কিম্বালি। কিগালি না জানে, অপশনে কিন্তু কিগালি থাকবে, কিগালি। এই কিগালি আবার রাজধানী অন্য একটা দেশে, আমরা ওই জায়গায় যাবো না। হীরক খনি হচ্ছে কিম্বালি, এটা মনে রাখবো। স্বর্ণ খনি হচ্ছে জোহান্সবার্গ আর হীরক খনি হচ্ছে কিম্বালি, এই কথাগুলো আমরা মনে রাখবো। আর দক্ষিণ আফ্রিকা নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো বর্ণবাদ। এই বর্ণবাদ নীতি, এটা নিয়েই হচ্ছে আলোচ্য বিষয়। আমাদের যখনই বর্ণবাদ আলোচনায় আসে, আমরা যখন প্রশ্ন করি বর্ণবাদ নীতির প্রবক্তাকে, স্টুডেন্ট টাস টাস করে বলে নেলসন ম্যান্ডেলা। প্রশ্ন না বুঝে উত্তর দিলে চাকরি কেমনে হবে? বলছি বর্ণবাদ নীতির প্রবক্তা, এটা কিভাবে আপনি বলেন বর্ণবাদ নীতির প্রবক্তা নেলসন ম্যান্ডেলা? নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে অবিসংবাদিত নেতা, যার জীবনটা কেটে গেছে জেলে বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে, তাকে বানাই ফেলি বর্ণবাদ নীতির প্রবক্তা। প্রশ্ন না বুঝে উত্তর করা যাবে না। এই যে বর্ণবাদের কথা যদি আমরা বলি, টোটাল এই বর্ণ বিভাগটা আগে আমাদেরকে জানতে হবে, যে বর্ণ বিভাগটা কি, বর্ণ বিভাগটা কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। কিভাবে ভাগ করা হয়েছে? বর্ণ বিভাগটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে যে ভাগটা করা হয়েছিল, একটা হলো শ্বেতাঙ্গ, হ্যাঁ যারা সাদা, শ্বেতাঙ্গ। আর একটা হলো কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গ। আর একটা হলো রঙিন, সাদাও না কালাও না, মিশ্র, যেটাকে আমরা কি বলি শ্যাম, শ্যাম বলি, শ্যাম। এরপরে হচ্ছে আর একটা আছে, যেহেতু এখানে ভারতীয় ছোঁয়া আছে, আর একটাকে বলা হয় ভারতীয়। রঙিন, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রঙিন আর কি ভারতীয়। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রঙিন, ভারতীয়, এই চারটা হচ্ছে বর্ণ বিভাগ আমরা দেখলাম যে ইয়াতে। এখন কথা হচ্ছে বর্ণবাদ নীতির প্রবক্তা কি, যে কথা দিয়ে শুরু করেছিলাম। এই বর্ণবাদ নীতির প্রবক্তা, এই বর্ণবাদ নীতির প্রবক্তা হচ্ছে জেমস হাস্ক। উনি একজন আমেরিকান, উনি প্রথম এই বর্ণবাদ নীতি তুলে ধরেন। অর্থাৎ এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে জেমস হাস্ক, হাইগ না, হাস্ক। জেমস হাস্ক এই বর্ণবাদ নীতির প্রবক্তা বা এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে উনি। এইটা আমরা প্রথমত মনে রাখবো। এখন যদি বলে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ কে চালু করে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতি চালু করেন, এটা হলো ড্যানিয়েল মালান। ড্যানিয়েল মালান 1948 সালে। উনি কে ছিল? উনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওই সময় আবার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার শাসিত ছিল, ওই সময় উনি প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। এই ড্যানিয়েল মালান হচ্ছে এটা চালু করলেন। এখন এই যে বর্ণবাদ নীতির কথা বললাম, এই বর্ণবাদ নীতির সাথে যার সম্পৃক্ততা, যাকে পড়ানোর জন্য আমরা এতক্ষণ কথা বলছি, তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমাদেরকে আসলে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। নেলসন ম্যান্ডেলা জন্ম 1918 সালে। নেলসন ম্যান্ডেলার জন্ম কোথায়? 1918 সালে দক্ষিণ আফ্রিকার কোথায় জন্ম, হ্যান এসব গ্রামের নামটা না পড়লেও চলবে, দরকার নাই। তার বাল্য নামটা পরীক্ষায় আসে,
বাল্য নামটা পরীক্ষায় আসে। বাল্য নামের মধ্যে একটা আছে মাদিবা, আর একটা আছে তুতু, মানে তাতা, তাতা, মাদিবা তাতা, তাতা। একটা হচ্ছে মাদিবা, আর একটা হচ্ছে তাতা, আর একটা হচ্ছে খুলু, আর একটা হচ্ছে ডালি ভুঙ্গা, আর একটা হচ্ছে রলি হিলাল্লাহ, রলি হিলা হিলা, ওই রলি হিলাল্লাহ। ঠিক আছে, এই হইল আমাদের নেলসন ম্যান্ডেলার বাল্য নাম। সে মারা যায়, মৃত্যু হয় তার, মৃত্যু হয় 2013 সালে 5 ডিসেম্বর। তার নিজ গ্রাম কুনুতে, তার গ্রামের নাম কি? কুনু। এই নিজ গ্রাম কুনুতে 2013 সালের 5 ডিসেম্বর সে মারা যায়। এখন উনি আসলে ওনার রাজনৈতিক দলের নাম কি ছিল? রাজনৈতিক দল এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে রাজনৈতিক দল। এটা কিন্তু ওনার দল না, উনি এই দলে যোগদান করছিল। কারণ এএনসি এটা গঠিত হয় 1912 সালে। ওনার জন্মই হচ্ছে 1918 সালে। অনেকে ভুল করে যে এটাই মনে হয় তার রাজনৈতিক দল, সেই মনে হয় প্রতিষ্ঠাতা। না, ওনার জন্ম হচ্ছে 18 সালে, এটা প্রতিষ্ঠিত হয় 1912 সালে। এবং এটি প্রতিষ্ঠায় ভূমিকা ছিল ভারতের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর ভূমিকা ছিল, লিখলে লিখেন, না লিখলে নাই। ভারতের মহাত্মা গান্ধীর এটা গঠনের ভূমিকা ছিল। উনি এই এএনসি তে যোগদান করছে। এখন উনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলছে, বর্ণবাদের বিরুদ্ধে উনি কথা তুলেছে। তুলতে গিয়ে ওনাকে কারাবরণ করতে হয়েছে। এই কারাবরণের কাহিনী থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জায়গাটাই আমাদেরকে মুখস্থ বা মনে রাখতে হবে। অর্থাৎ উনি এএনসি এর একটা সশস্ত্র শাখা গঠন করে। শাখা গঠন 1961 সালে। এএনসি এর সশস্ত্র শাখা গঠন কত সালে? 1961 সালে। উনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বললেন এবং গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হলেন 1962 সালে। গ্রেপ্তার হলেন কবে? 1962 সালে। এখন উনাকে দেওয়া হলো কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। কারাদণ্ড 1964 সালে উনাকে কারাদণ্ড দেওয়া হলো। এবার উনি জেল খাটতেছে। উনি দীর্ঘ 27 বছর জেল খাটার পর, অর্থাৎ কারা জেল খাটেন লিখে ফেললাম একদম খাস বাংলা, জেল খাটেন হচ্ছে 27 বছর। মুক্তি পান তাহলে কবে? যোগ করেন মুক্তি লাভ। উনি মুক্তি পান 1990 সালে। 90 সালে উনি মুক্তি লাভ করলেন। তো মুক্তি লাভ করার পরে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে শান্তিতে। এগুলো সবাই জানেন। নোবেল লাভ 1993 সালে। উনি নোবেল পুরস্কার লাভ করলেন 1993 সালে, এবং উনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন 1994 সালে। উনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন 1994 সালে উনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন, এবং উনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে উনি শপথ নিলেন। ঠিক আছে, এইবার দেখেন এখানে একটা বিষয় আমরা ভুল করি, সেটা হলো উনি জেল খাটেন হলো 64 সালে। উনি জেল খাটেন কত সালে? 64 সালে, এবং ওনার কয়েদি নাম্বার হলো 466। তাহলে আগে এটা আবার ব্যাখ্যা করি, নাহলে ভুল করবেন। কয়েদি নং হলো 466। এদেশে
যারা জেল খাটে তাদের নামে ইয়া হয় না, কয়েদি নাম্বার থাকে, এই নাম্বারের উপরে হচ্ছে সবকিছু। তিনি তার কয়েদি নাম্বার হলো 466। উনি কারাবরণ করেন হচ্ছে 64 সালে। এইটা বাজারের ম্যাক্সিমাম বইয়ে ভুল দেওয়া আছে, বাজারের ম্যাক্সিমাম বইয়ে দেওয়া হচ্ছে ওনার কয়েদি নাম্বার নাকি এটা 46664। টোটালি ভুল ভাই। 466 হচ্ছে কয়েদি নাম্বার, 64 সালে ওনার কারাবরণ হয়। এই 46664 হচ্ছে এইডস বিরোধী প্রচারণার সংকেত বা ক্যাম্পেইন আর কি এইডস বিরোধী প্রচারণা ক্যাম্পেইন হচ্ছে 46664। আমি চ্যালেঞ্জ করতে পারি বাজারের ম্যাক্সিমাম বই এখানে ভুল আছে, এবং ওটাই ভুল, কারণ সবাই হচ্ছে কাট কপি পেস্ট, একজন আর একজনকে কপি করছে, করে মেরে দিছে ম্যাক্সিমাম এই। সো এই হলো দক্ষিণ আফ্রিকা ভাই। আমি যে কথা বলছি, কারণ রেকর্ড আমার এই এখানে 279 জন ম্যাক্সিমাম হচ্ছে রেকর্ড ক্লাস দেখে। রেকর্ড টেনে টেনে দেখা একটা ধৈর্যের ব্যাপার। এই কারণে আমি ক্লাস যখন তখন নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। একদিনে 2টাও নিতে পারি কালকে থেকে, সেটাও হইতে পারে। বাট 40 মিনিট 1 ঘন্টার উপরে আমি ক্লাস নিব না। 40 মিনিট থেকে 1 ঘন্টা ক্লাস নিব। এই ক্লাসটা আপনি পরবর্তীতে টেনে টেনে দেখবেন, এবং দেখেন ফিচারে ক্লাসগুলো সাজিয়ে দেওয়া আছে, এবং ফেসবুক 1 মাসের বেশি ক্লাস রেকর্ড রাখে না। এই কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে এই ক্লাসগুলো ডাউনলোড দিয়ে নামিয়ে ক্লাসগুলো ফিচারে সাজিয়ে দিয়েছি, যাতে আর ডিলেট না হয়। ঠিক আছে, এটা বিসিএস এর ক্লাস সাজিয়ে দিয়েছি, অন্য কোনো পরীক্ষার ক্লাস হলে ওইভাবে সাজিয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্যারা নাই। তো এই হচ্ছে আজকের ক্লাস, মানে জাস্ট আপনাদেরকে ওয়ার্ক দেওয়া, হোমওয়ার্ক দেওয়া। আপনারা ওশেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ওশেনিয়া 3টা মহাদেশের এমসিকিউ শেষ করবেন। 3 মহাদেশের এমসিকিউ শেষ করবেন, কালকের মধ্যে শেষ করবেন। আজকে এবং কালকের মধ্যে, পারলে আজকেই শেষ করবেন এমসিকিউ গুলা। আমরা নেক্সট ডেতে ইউরোপ মহাদেশ পড়ব। ইউরোপ মহাদেশ নেক্সট ডেতে আমরা পড়ব। আমাদের মহাদেশ শেষ হলে ইতিহাসে ঢুকলে, ইতিহাস যখন আমরা 1215 থেকে 2025 পড়ব, আমাদের মোটামুটি মহাদেশ ভিত্তিক যে আলোচনাগুলো গ্যাপ দেখতে পাচ্ছেন, সেই আলোচনাগুলো পরিপূর্ণ হয়ে যাবে। আমার ক্লাসের স্টাইল হচ্ছে এটা। হ্যাঁ, তো এই স্টাইলে আমি ক্লাস নেই। বাজারের প্রচলিত কোনো লেকচার ওয়াইজ বা সিকোয়েন্সে আমি ক্লাস নেই না। এটা হচ্ছে আমার সিকোয়েন্স। ওকে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকেন, টাটা।